মোট 8টা এজেন্ডা ছিল। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এজেন্ডা ছিল সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর খসড়া ও চূড়ান্ত অনুমোদন। তো এই বিষয়ে এবং আরো কিছু প্রাসঙ্গিক বিষয়ে আমাদের ল অ্যাডভাইজার প্রফেসর আসিফ নজরুল কথা বলবেন। ওনার কথা হওয়ার পরে আমরা অনেকগুলো প্রশ্ন নিব। প্রশ্ন নেওয়ার পরে যে বাকি এজেন্ডার উপরে আমি কিছু আলোকপাত করব। থ্যাংক ইউ। ধন্যবাদ। আজকে আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন। আপনারা জানেন যে বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণরূপে প্রতিষ্ঠা করার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ হোক বা সুপ্রিম কোর্ট সচিবালয় একটা আইন হোক, সুপ্রিম কোর্টের একটা পৃথক সচিবালয় থাকুক, এই আকাঙ্ক্ষা বাংলাদেশের নাগরিক সমাজের মনে গত 20-30 বছর যাবৎ আছে। এটা নিয়ে আলোচিত হচ্ছে। অনেক পলিটিক্যাল পার্টি অনেক আশ্বাস দিয়েছেন, অনেক কিছু বলেছেন, কিন্তু আলটিমেটলি আমরা এখন একটা ভালো জায়গায় আসতে পেরেছি। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, এটা আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সুপারিশে ছিল, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে ছিল, এবং সেখানে এই প্রস্তাবে ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশগ্রহণকারী সকল দল এটাতে সম্মত হয়েছে। সকল দল এটাতে একমত যে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য সুপ্রিম কোর্টের একটা পৃথক সচিবালয় রাখবে। তো পৃথক সচিবালয়ের একটা আইনের নীতিগত অনুমোদন আমরা এর আগে একটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে করেছিলাম। আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এটা চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। তা আপনারা বলতে পারেন যে আজকে আমরা মাজদার হোসেনের মামলার যে রায় ছিল সেটার পরিপূর্ণ বাস্তবায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার যে শেষ ধাপ সেটা সম্পন্ন করলাম আইনগতভাবে। প্রশাসনিক কিছু ব্যাপার এখনো রয়ে যাবে, স্ট্যাবলিশ করা সচিবালয়, এটাকে ফাংশনাল করা। তো এখানে মূলত যে দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে আমি শুধু সেটা বলি। প্রথমত হচ্ছে আপনারা জানেন যে অধস্তন আদালত বা আমরা যে নিম্ন আদালত বলি, এই নিম্ন আদালতের যে কন্ট্রোল এবং শৃঙ্খলা বর্তমান সংবিধান অনুযায়ী এটা হচ্ছে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। রাষ্ট্রপতির হাতে ন্যস্ত মানে হচ্ছে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে করেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের কাজটা করেন। প্রায়োগিকভাবে নিম্ন আদালতের বিচারকদের যে শৃঙ্খলা এবং কন্ট্রোল যে বিধানগুলা সেটা নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রে এটা আপনার আইন মন্ত্রণালয় করে থাকে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে। তো এই অধ্যাদেশ কার্যকরী হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের যে কন্ট্রোল বলতে কি বোঝায় এটা বলি। নিম্ন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত বিষয়াদি, ছুটি সংক্রান্ত বিষয়াদি, এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, কর্মের শর্তাবলী নির্ধারণ, সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে। আইন মন্ত্রণালয় যেটা করতো এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে। বাট এটা কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার হচ্ছে শুধুমাত্র বিচার কাজে নিয়োজিত যারা আছেন সেই বিচারকদের কন্ট্রোল, শৃঙ্খলা এবং ছুটির বিষয়াদি সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে। কিন্তু অন্য যারা আছেন বিচার বিভাগে যারা কাজ করেন বিচারক, তারা অন্য কোনো জায়গাতে প্রশাসনিক দায়িত্ব পালন করেন। যেমন ধরেন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট, আইন কমিশন, এই ধরনের প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তারা, নিম্ন আদালতের বিচারকরা প্রশাসনিক দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের মধ্যেও ওনারা প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এই যে প্রশাসনিক দায়িত্ব নিম্ন আদালতের যে বিচারকরা পালন করবেন, ওনাদের কাজের শৃঙ্খলা, ছুটির বিষয়াদি, কন্ট্রোল, এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের হাতেই থাকবে। শুধুমাত্র নিম্ন আদালতের বিচারক যারা আছেন তাদের কন্ট্রোল, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, শৃঙ্খলা, ছুটিজনিত বিষয়াদি উচ্চ আদালতের হাতে চলে যাবে। উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করবে। এটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার আমলে প্রচণ্ডভাবে আমরা দেখেছি নিম্ন আদালতে যারা বিচারক থাকতেন তাদেরকে আইন মন্ত্রণালয় কন্ট্রোল করত। আইন মন্ত্রণালয়ের ইচ্ছায় নিম্ন আদালতের বিচারকরা জামিন দিবেন কি দিবেন না, সাজা দিবেন কি দিবেন না, এই ধরনের সিদ্ধান্ত নিতেন। এমন অনেক অভিযোগ আমরা শুনতাম, এমন অনেক কিছু আমরা দেখতাম।
তো এই অবস্থার অবসান ঘটবে। এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। সম্পূর্ণভাবে এটা উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে বিষয়গুলো দেখাশোনা করবেন। বাট এটা এই মুহূর্তে এখনই কার্যকর হচ্ছে না, কারণ সচিবালয়টা প্রতিষ্ঠা করতে হবে, এটাকে ফাংশনিং করতে হবে। আমরা বিধান রেখেছি সচিবালয় সম্পূর্ণভাবে কার্যকরী হওয়ার পর সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই অধস্তন আদালতের বিচারকদের উপর তত্ত্বাবধান এবং অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার বিষয়াদি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে। আশা করছি আমরা উচ্চ আদালতের সচিবালয় কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ কার্যকর হয়ে যাবে, গঠন করা হয়ে যাবে। এরপর থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, শৃঙ্খলা এবং ছুটির বিষয়াদি সম্পূর্ণভাবে উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হবে। সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। এটা হচ্ছে একটা আসপেক্ট। সেকেন্ড আসপেক্ট হচ্ছে উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে নিম্ন আদালতের যে আর্থিক ব্যবস্থাপনা বা আর্থিক স্বাধীনতা সেটাও নিশ্চিত করা হয়েছে। এখানে আমরা কতগুলো বিধান করেছি। নাম্বার 1 বিধান হচ্ছে আদালতের, উচ্চ আদালতের বা নিম্ন আদালতের পুরা বিচার বিভাগের, সম্পূর্ণ বিচার বিভাগের উন্নয়ন বা সম্পূর্ণ উচ্চ আদালত বিচার বিভাগের আপনার যে কোনো ধরনের প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে সচিবালয়ের নেতৃত্বে, উচ্চ আদালতের সচিবালয়ের নেতৃত্বে, সুপ্রিম কোর্টের সচিবালয়ের নেতৃত্বে একটা যাচাই বাছাই কমিটি থাকবে। যাচাই বাছাই কমিটি প্রকল্প গ্রহণ করবে। সেই প্রকল্প একটা কমিটির কাছে পাঠানো হবে পরামর্শের জন্য। সেই কমিটির প্রধান থাকবে উচ্চ আদালতের প্রধান বিচারপতির অনুমোদন বা সম্মতিতে, বা উনি যার নাম রেফার করবেন সেরকম একজন আপিল বিভাগের বিচারকের নেতৃত্বে একটা কমিটি থাকবে। সেই কমিটি যখন সুপারিশ করবে, সুপারিশ করার পর সুপারিশকৃত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যদি 50 কোটি টাকা বা তার কম হয়, সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি এটা অনুমোদন করবেন, আর কারো অনুমোদনের প্রয়োজন হবে না। 50 কোটি টাকার যদি বেশি হয় তখন প্রধান বিচারপতি এটা পরিকল্পনা কমিশনের মাধ্যমে একনেকের সভায় উপস্থাপন করবেন। অর্থাৎ 50 কোটি টাকা প্রকল্প, 50 কোটি টাকা প্রাক্কলিত ব্যয়, এই ধরনের প্রকল্প অনুমোদন করার ক্ষমতা উচ্চ আদালত পেয়ে যাচ্ছে। এবং এই 50 কোটিতে সীমাবদ্ধ না, এটা যদি সংশোধিত হয়, ভবিষ্যতে বাড়ানো হয় বা সময় বাড়ানো হয় বা খরচ বেড়ে যায়, তাহলে আরো 50 কোটি টাকা পর্যন্ত সম্পূর্ণ নিজের এখতিয়ারে অনুমোদন করার ক্ষমতা প্রধান বিচারপতি থাকবে। এটা একটা আর্থিক স্বাধীনতার একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে উচ্চ আদালতের বিচারকদের বা উচ্চ আদালতের এবং একই সাথে সাথে এই সচিবালয়ের সকল খরচাদি, সকল ব্যয় আমাদের যে সংযুক্ত তহবিল আছে সেটার উপর দায়যুক্ত থাকবে। অর্থাৎ কনসলিডেটেড ফান্ড যে আছে সেটাতে চার্জ হবে। এখানে বাড়ানো কমানো কোনো স্কোপ থাকবে না। সরকারের পক্ষ থেকে যখন এই বাজেট, সরকারের পক্ষ থেকে থার্ড দিক হচ্ছে সরকারের পক্ষ থেকে যখন উচ্চ আদালতের বাজেট অনুমোদন করা হবে, এই বাজেট ব্যবস্থাপনার সম্পূর্ণ স্বাধীনতা উচ্চ আদালতে থাকবে। এমনকি এই বরাদ্দকৃত অর্থের যদি পুনঃ উপযোজন, খুবই কঠিন শব্দ, মানে একটা হেড থেকে আরেকটা হেডে খরচ করার ক্ষেত্রেও উচ্চ আদালতে সরকারের কোনো পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। মোটামুটি আর্থিক স্বাধীনতা আমাকে একটু দেখে নিতে হচ্ছে, বুঝতেই পারছেন আমি আর্থিক ব্যাপার এত বুঝি না। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে আর্থিক স্বাধীনতার ব্যাপার। মানে আমি যদি আমার কথাগুলো কি বোঝা গেছে না অনেক কঠিন লেগেছে? আচ্ছা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের, এই যে আমি আপনাকে বাজেট প্রণয়ন, বাজেট ব্যবস্থাপনা, প্রকল্প গ্রহণ, তারপরে সচিবালয় প্রতিষ্ঠার সংক্রান্ত যে বিধান আছে, সেই বিধান এই আইনটা গেজেটে প্রকাশিত হওয়ার পর, গেজেট নোটিফিকেশন হওয়ার পর সাথে সাথে কার্যকর হয়ে যাবে। আর নিম্ন আদালতের বিচারকদের যে কন্ট্রোল শৃঙ্খলা, সেটা এই সচিবালয় প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কার্যকর করব। কিন্তু বাজেট এবং আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াদি গেজেট নোটিফিকেশনের সাথে সাথে কার্যকর হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আজকে সচিবালয় অধ্যাদেশ। এ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো প্রশ্ন, শফিক বলেছে অনেক প্রশ্ন করতে পারবে, 3-4টা প্রশ্ন করতে পারেন।
পরামর্শ কমিটি ওই যে আপনাকে বললাম দুইটা কমিটি থাকবে। একটা হচ্ছে আপনার সচিবের নেতৃত্বে যখন প্রকল্প যাচাই বাছাই করা হবে, এই যাচাই বাছাই করার পর একটা কমিটির কাছে পাঠানো হবে। এই কমিটির প্রধান থাকবেন আপিলেট ডিভিশনের একজন বিচারপতি, যিনি প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত, এবং উনার আন্ডারে আরও আপনার হাইকোর্ট ডিভিশনের 2জন জাজ থাকবেন, জনপ্রশাসন সচিব থাকবেন, আইন মন্ত্রণালয়ের সচিব থাকবেন, পরিকল্পনা কমিশনের সচিব থাকবেন। এই কমিটি সুপারিশ করলে শুধুমাত্র সেই প্রকল্পটা প্রধান বিচারপতি অনুমোদন করবেন, এবং সেটাও 50 কোটি টাকার মধ্যে হলে, আর না হলে উনি এটা একনেকে উপস্থাপনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দিবেন। আরেকটা কমিটি করা হয়েছে আপনার ওই যে উন্নয়ন তারপর পরিকল্পনা এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি আপনার নীতি নির্ধারণীমূলক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবেন। নীতি নির্ধারণী পরামর্শ যারা দিবেন সেটারও প্রধান থাকবেন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের একজন বিচারক, ওইখানেও ওনাদেরই ডমিনেন্স থাকবে। আর এই নীতি নির্ধারণীমূলক সিদ্ধান্ত যারা দিবেন এখানেও আপনার সম্পূর্ণভাবে উচ্চ আদালতের আধিপত্য থাকবে। প্রধান বিচারপতির নেতৃত্বে প্রধান বিচারপতির সম্মতিক্রমে অনুমোদিত একজন বিচারপতির নেতৃত্বে এটা গঠিত হবে, এবং এখানে আপনার আইন মন্ত্রণালয়ের সচিব, অ্যাটর্নি জেনারেল ওনারা থাকবেন, সুপ্রিম কোর্টের বিচারকরা থাকবেন। ওনারা নীতি নির্ধারণীমূলক, ওনারা পলিসি গাইডলাইন দিবেন, ওনাদের তো এক্সিকিউটিভ ফাংশন থাকবে না। আপনার নামটা একটু বলেন। আর সরকারের যদি কোনো প্রতিনিধি না থাকে, সরকারের মাধ্যমেই তো কাজ করবে, একজন প্রতিনিধি থাকবে, আর সব তো আপনার সুপ্রিম কোর্টের। এই যে আপনার নীতি নির্ধারণী কমিটি যেটা বললাম, আর অ্যাটর্নি জেনারেল থাকবেন, উনি তো স্বাধীন মানুষ। নাম বলেন। আমার বাহরান খান, আমি ডেইলি টেলিগ্রাফ। প্রথমত হচ্ছে আপনি যেটা বললেন যে সরকারের স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজে অধস্তন আদালতের যে বিচারকরা যাবেন, সেটা তো সচিবালয়ের মাধ্যমেই সরাসরি যেতে পারে। কিন্তু আইন বিভাগে যেহেতু নির্বাহী বিভাগের অংশ, আইন বিভাগে যখন বিচার বিভাগের অফিসরা কাজ করবেন, তাহলে তো সেটা একটা ওভারল্যাপিং হয়ে গেল না। ওভারল্যাপিং হলো না, কারণ আপনি যে বললেন ধরেন নির্বাচন কমিশনে বা আপনার দুর্নীতি দমন কমিশনে বা আইন কমিশনে বিচার বিভাগে যে কর্মকর্তারা কাজ করছেন, ওনারা তো বিচারিক কাজ করছেন না, ওনারা প্রশাসনিক কাজ করছেন। যেহেতু ওনারা প্রশাসনিক কাজ করছেন, সেই তো প্রশাসনিক কাজে নিয়োজিত বিচারকদের তত্ত্বাবধান, তারপরে আপনার শৃঙ্খলা, এগুলি দেখবে প্রশাসন অর্থাৎ আইন মন্ত্রণালয়। যেখানে প্রতিষ্ঠাই করা হচ্ছে যে সুপ্রিম কোর্ট সচিবালয় সরাসরি সরকারের যে কোনো মন্ত্রণালয় বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারবে, যেমন অর্থ মন্ত্রণালয় বা এই পরিকল্পনা কমিশনের 50 কোটি টাকা বা 100 কোটি টাকার উপর প্রজেক্ট তারা সরাসরি পাঠাবে, ড্রাফটে আপনার উল্লেখ করেছে। তো সেইখানে এই পর্যায়গুলোর জন্য আইন বিভাগের পদগুলো, নির্বাহী বিভাগের পদ, সেটা বিচার বিভাগের অফিসারদের জন্য কেন রাখতে হবে? সেটা তো আমাদের এখানে সবসময় এই কাজগুলো প্রশাসনিক ধরনের হলেও এখানে বিচারিক অভিজ্ঞতার প্রয়োজন পড়ে। যেমন ধরেন আপনি নির্বাচন কমিশনে যে আইন কর্মকর্তা কাজ করেন, উনি তো আইন বিষয়ক পরামর্শ দেন। তো সেখানে আপনি যদি একটা মানে ডাক্তারকে নিয়ে আসেন, ইঞ্জিনিয়ারকে নিয়ে আসেন, তো হবে না। এ তো সরকারের প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে অনেক আগের থেকে আছে। আপনাদের অন্য প্রশ্ন থাকলে করেন। আরেকটা বিষয় আপনার উপযোজন এবং পুনঃ উপযোজন সংবিধানের 128 অনুযায়ী মহাহিংসা বিহিত অধিকার ক্ষুণ্ণ করা যায় না। এইটার মাধ্যমে কেন করা হবে? এখানে লিখে দিচ্ছে, আরে ভাই ওখানে লিখে দিচ্ছে মহা হিসাব নিরীক্ষকের ক্ষুণ্ণ করা হবে না। তাহলে ক্ষুণ্ণ করা হলো কিভাবে? হ্যাঁ, ক্ষুণ্ণ করা হবে না। শোনেন, এই উপধারাটা ইলেকশন কমিশনের আইনে আছে, ক্ষুণ্ণ করা হবে না, এটাই বলা হয়েছে। অডিটর এবং কন্ট্রোলার জেনারেলের সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে, এটা আপনি কোনো সন্দেহ রেখেন না। এটা ইলেকশন কমিশনের আইন আছে, যে এক্স্যাক্টলি ওখানে বিধান আছে। দেখেন না প্লিজ, আপনি এটা একদম ডিসকাশনে না। আর কেউ কোনো প্রশ্ন থাকলে করেন। সংবিধানে যদি কোনো কিছু উল্লেখ না থাকে, সেই শব্দটা যদি আমি ইউজ করি, যেমন তথ্য প্রযুক্তি, এটা আইন করলেন, সংবিধানে তথ্য প্রযুক্তি শব্দটা আছে?
না না, এটা সমস্যা না, আপনি একদম ডায়লগে যেন না, আমি এত ডায়লগ করা, এত সাংবাদিক সম্মেলন। স্যার আমি প্রাণী মাস্টার জি, পত্রিকা জি। স্যার এদিকে জি বলেন। জি জি জি। স্যার আইনটি কার্যকর হতে কতদিন সময় লাগতে পারে? আপনি তো কার্যকর কতদিন লাগতে আমাদের এই আইনটা হওয়ার পর এটা তো আপনার এখনো এটা অনেকগুলো ধাপ আছে, ঠিক আছে। এটা সামারিটা যাবে, সামারিটা আমি সাইন করব, তারপর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাইন করবেন, তারপর রাষ্ট্রপতি সাইন করবেন, তারপর আইন মন্ত্রণালয়ে আসবে, আসার পরে আমরা গেজেট নোটিফিকেশন করব, 7 দিনের মতো লাগতে পারে। সচিবালয় প্রতিষ্ঠার যে বিষয়টা আপনি জানেন, সচিবালয় প্রতিষ্ঠাটা আমি বলতে পারবো না, আমরা সচিবালয় প্রতিষ্ঠাটাকে মানে এই আইনে অনুমোদিত করা হয়েছে। এখন মাননীয় প্রধান বিচারপতি উনি ওনার মতো করে সচিবালয় এস্টাবলিশ করবেন। রেজিস্ট্রার জেনারেল অফিস তো আছে, এটা তো সব কন্টিনিউ করবে, কিন্তু সচিবালয় উনি কতদিনে প্রতিষ্ঠা করবেন, কাকে কাকে নিবেন, কিভাবে অর্গানোগ্রাম সাজাবেন, এটা আমি বলতে পারবো না। তবে আমার ধারণা এটা হয়তো 1-2 মাসের ব্যাপার। এই প্লিজ, আপনি অনেক কোশ্চেন করছেন, নো প্লিজ। হ্যাঁ বলেন বলেন বলেন। এই প্রশ্নটা করা হয়েছে একবার, প্লিজ, এই প্রশ্নটা করা হয়েছে। জি এই আপনি বলেন। আইন মন্ত্রণালয় যেভাবে কাজ করছে সেভাবে কাজ করছে। আমরা তো বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলছি। এখন আপনারা যদি প্লিজ, অনেক কোশ্চেন করেছেন, পার্থক্যটা বুঝেন নাই, আইন মন্ত্রণালয়ে 2 ধরনের কাজ করে এখন। এক হচ্ছে আমাদের নিম্ন আদালতে যারা বিচারকরা আছে, এই বিচারকদের তত্ত্বাবধান করে। নিম্ন আদালতের বিচারক যারা বিচার কাজে যুক্ত আছেন, এই কন্ট্রোলটা উচ্চ আদালতে চলে যাবে সচিবালয়ের মাধ্যমে। আর যারা প্রশাসনিক কাজ করেন তাদের কন্ট্রোলটা থাকবে আইন মন্ত্রণালয়ের কাছে। এটা তো প্রশাসনিক কাজ। আবার প্লিজ, মানে আমার প্রশ্ন হলো, বিচার বিভাগকে তো আমরা আর্থিক স্বাধীনতা দিলাম, এখন এইখানে যদি আর্থিক অনিয়ম হয় সেটাকে দেখবে, তখন কে যাচাই করবে? মহাহিসাব নিরীক্ষক দেখবেন, অডিটর এন্ড কন্ট্রোল জেনারেল দেখবেন। স্যার আমার নাম মোস্তফা মল্লিক, আমি চ্যানেলে আছি। স্যার যেহেতু স্বাধীনতার কথা বলছেন, তো তারপর বাংলাদেশের অতীতের অভিজ্ঞতা থেকে আমরা নানা পদে থাকা লোকদেরই নানা ধরনের কুটচাল কূটকৌশল অসদাচরণ দেখি। সেই ক্ষেত্রে এইটা কি করবেন, এটা একটা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, আমি এটা যাচাই করিনি, যে 2জন ম্যাজিস্ট্রেটকে ইয়ে করা হয়েছে, তাদেরকে বাধ্যতামূলকভাবে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তারা অন্য ধর্মাবলম্বী বলে আরো বেশি আলোচনা চলছে। এই ব্যাপারে আসলে কোনো আমি এই ধরনের আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এত দেখার সময় পাই না। আর এখানে যেই সমস্ত জিনিস ভেসে বেড়ায়, আপনার কি মনে হয় একজন সাংবাদিক, আপনি প্রথমে ইনভেস্টিগেট করেন এটা সত্যি কিনা। আপনি সামাজিক, আপনি একটা এত বড় একটা টিভি চ্যানেলের সাংবাদিক, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে বলে আমরা প্রশ্ন করলেন, আপনি এটা ইনভেস্টিগেট করেন, করার পর সত্যি হলে আমাকে প্রশ্ন করেন, আর নাহলে ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া রিপোর্ট করেছে সেটা ছাপিয়ে দেন। সেটা দেখারও তো কোনো না কোনো দায়ভার আছে, মানে যেহেতু সেটা আছে, যেটা দেখা যাচ্ছে। আরে আমি তো এটা অবগত না, আপনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার জিনিস আমার আসলে শফিক সম্পর্কে ভেসে বেড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরেন আসলো যে আপনি আসলে চ্যানেল আয়ের কর্মকর্তা না, আপনি আসলে হচ্ছে আপনার বিদেশি একটা রাষ্ট্রের গোয়েন্দা। আমি কি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি ভেসে বেড়াচ্ছে বলেন, আপনি আমাকে একটা অথেন্টিক জায়গার নাম বলেন। আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে নিয়ে প্রশ্ন করেন, তাহলে আপনি কি 1 লক্ষ ফালতু প্রশ্ন একদিনে করতে পারবেন। কার অসদাচরণ? বিভিন্ন আদালতে যারা বিচার কার্যে নিযুক্ত, তারা যদি অসদাচরণ করে, সেই ক্ষেত্রে যেহেতু এটা এখন আলাদা সচিবালয়ে যাচ্ছে, জি, এটা নিম্ন আদালতে বিচারকরা যদি অসদাচরণ করে, এটা উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে দেখবে। নিম্ন আদালতে কর্মরত বিচারকরা, যারা প্রশাসনিক কাজে কর্মরত বিচারক আছেন, সেটা আইন মন্ত্রণালয় দেখবে। আপনাদের অন্য কোনো বিষয়ে প্রশ্ন আছে? এত চমৎকার একটা রায় হলো, এগুলি নিয়ে কোনো প্রশ্ন আছে? জি, এই রায় বাস্তবায়নে সরকার কোনো নির্দিষ্ট আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা এই সম্পর্কে ধন্যবাদ। আজকে আরেকটা ঐতিহাসিক রায় হয়েছে। আমরা জানি যে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম, এটা আমাদের ভোটের নিশ্চয়তা দিয়েছিল। এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা বেশ কয়েকটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখেছিলাম। আমি সবসময় দেখতাম ক্ষমতাসীন দল পরাজিত হতো, এবং এটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হতো। বাংলাদেশের ক্ষমতাসীন দলগুলো
যে ব্যর্থতা থাকে সেটার প্রেক্ষিতে। তো আমরা খুবই আনফর্চুনেটলি আমাদের একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে রায় দিয়ে এটাকে অবৈধ ঘোষণা করা হয় এবং তারপরে এটা সুযোগ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা বাতিল করে। তো প্রথমে পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ঘোষিত হয়েছে, আপনারা জানেন, মাস দুয়েক আগে একটা রায়ে। আর আজকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব উনি যেভাবে অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে যে রায় দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ, সেই রায়টা বাতিল হয়েছে। সো রাইট অ্যাট দিস মোমেন্ট তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে আমরা বলতে পারি, কিন্তু এটা কার্যকর হবে আগামী সংসদ নির্বাচনের পরে, কারণ এখন সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার হয়, এখন সংসদের অস্তিত্বই নাই। এবং আমাদের উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আগামীতে যে সংসদ গঠিত হবে সেই সংসদ যখন ভেঙে যাবে তার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্য দিবসের মধ্যে হয়ে যাবে। আমার এগুলো আপত্তির কথা জানা নাই, আমার অনেক আপত্তির কোনো কথা ভাই জানা নাই, সরি। ঠিক আছে, আচ্ছা, আপনাদের আরেকটা বিষয় আপনারা প্রশ্ন করেনি, তবু আপনাদের জানিয়ে দেওয়া প্রয়োজন। আমরা মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। আপনার প্রশ্নের মধ্যে যতটুকু আশাবাদী আছে ততটুকু আশাবাদী আমরা। ঠিক আছে, আমার কাজ শেষ, বলেন। থ্যাংক ইউ। আজকে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট এজেন্ডা ছিল, তো আমি একটু বলছি। প্রথমত, ভূমির ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে আজকে আমদানি নীতি নিয়ে একটা ডিসকাশন হয়েছে, আমদানি নীতি আদেশ, বাট এটা আরো ফার্দার কনসালটেশনের জন্য আবার পাঠিয়ে দেওয়া হয়েছে মিনিস্ট্রিতে। আর আজকে জুলাই 2024-এর গণঅভ্যুত্থানের কারণে ইউএই হতে জেল ফেরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিষয়ে আলাপ হয়েছে, এই বিষয়েও ফার্দার কনসালটেশন হবে এটাও। আর আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গত 8ই অগাস্ট থেকে, গত বছর 8ই অগাস্ট থেকে 31শে অগাস্ট পর্যন্ত যে কয়টা মিটিং হয়েছে, মোট 51টা মিটিং হয়েছে, সেই মিটিং এর সিদ্ধান্ত সমূহের উপরে একটু আলাপ হয়েছে এবং এই মিটিং এ বলা হয় যে মিটিং এ একটা অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। আজকে বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদনের জন্য এসেছিল, বাট এটা এটাও ফার্দার কনসালটেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে মানব পাচার, অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন হয়েছে, এটা চূড়ান্ত না, নীতিগত অনুমোদন হয়েছে। এই আমি যেটা ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ 2025-এর ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে বলছি। এই বিষয়ে মূল যে জিনিস, কৃষি জমি আপনারা জানেন যে আমাদের খুব র্যাপিডলি কমছে, আমরা খুবই একটা ছোট একটা দেশ, আমাদের জনসংখ্যা গত 54 বছর 2.5 গুণ বেড়েছে। তো আমাদের যাতে শস্য উৎপাদন ব্যাহত না হয় এবং আমরা যেন এই আমাদের যে বাড়তি জনসংখ্যার সাথে ম্যাচ করে আমরা যেন আমাদের শস্য উৎপাদন বাড়াতে পারি, সেটাকে সামনে রেখেই এই
এই বিষয়টা চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ভূমির ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ 2025। তো এইটার ইম্পর্টেন্ট ফিচার ছিল হলো এক হচ্ছে 2, 3, 4 বা ততোধিক ফসলি কৃষি ভূমি অকৃষি কাজে নিরুৎসাহিতকরণ, অকৃষি কাজে যাতে না ব্যবহার হয় সেই জন্য নিরুৎসাহিতকরণের জন্য যা যা কর্মসূচি নেওয়া উচিত, যা যা কাজ করা উচিত সেই ব্যাপারে একটা মুভ নেওয়া হবে। 2, জলাধার, জলাভূমি, পাহাড়, টিলা, বনভূমি, সাগর ও উপকূলীয় অঞ্চলে পরিবেশগতভাবে সংবেদনশীল অন্যান্য এলাকার ভূমি সুরক্ষা করার জন্য ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। ভূমি ব্যবহারের জোনিং ম্যাপ প্রণয়নের কথা বলা হয়েছে। কৃষি ভূমি অনুমোদিত ভাবে অকৃষি কাজে ব্যবহার এটাকে নিরুৎসাহিতকরণ এবং এটার জন্য যারা এই কাজটা পরিবর্তন ভূমি কৃষির অনুমোদিত পরিবর্তনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং অপরাধের জন্য কারাদণ্ড ও জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে। এটা ছিল মূল ফিচার। আর আজকে মিটিং এ উপদেষ্টা পরিষদের যে গত বছরের 8ই অগাস্ট থেকে 31শে ডিসেম্বর মধ্যে 51টা মিটিং হয়েছে কাউন্সিল অফ অ্যাডভাইজার এর, তার মধ্যে 394টি বিষয় ডিসকাশন হয়েছে, 394, এবং তার মধ্যে ডিসিশন ছিল, যে ডিসিশন মধ্যে 322টি ডিসিশন 394টি ডিসিশন নেওয়া হয়েছিল এই কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং গুলোতে। 394 ডিসিশনস ওয়ার টেকেন। তার মধ্যে ইমপ্লিমেন্টেড হয়েছে 322টি, হুইচ ইজ 82%। তো যতগুলো ডিসিশন হয়েছে তার 82% ইমপ্লিমেন্টেড হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য ক্যাবিনেট সেক্রেটারি এটা হচ্ছে রেকর্ড ইমপ্লিমেন্টেশন। এরকম এই এত কম সময়ে এতগুলো ডিসিশন নেয় এবং ইমপ্লিমেন্টেশন এর আগে কোনো গভর্নমেন্ট 54 বছরে হয়নি। আর 72 ডিসিশনস আর আন্ডার ইমপ্লিমেন্টেশন, বাকি যে কয়টা আছে। আর ক্যাবিনেটে মোট 251টি সারসংক্ষেপ উপস্থাপিত হয়েছে এবং এটা নিয়ে ডিসকাশন হয়েছে। এই ছিল আজকে ক্যাবিনেট মিটিং এর। সরি, ওইটা নীতিগত অনুমোদন হয়েছে, চূড়ান্ত অনুমোদন হলে আমরা এই বিষয়ে আলাপ করব। এই বিষয়ে মূল জিনিস হচ্ছে যে মানব পাচার যে কোনো ফর্মেই হোক না এটাকে নিরুৎসাহিত করা, এটার জন্য একটু শাস্তি বিধান করা যায়। মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025, এইখানে যেমন যারা মানব পাচারে জড়িত তাদের ব্যাংক হিসাব ফ্রোজেন করা, তাদের সম্পদ আটক করা, বিদেশ গমনে বাধা দেওয়া, তাদের যারা যেন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মানব পাচার না করতে পারেন সে বিষয়ে সুনির্দিষ্ট মেজার নেওয়া, তারপরে আপোষ করতে ভিকটিমদেরকে অনেক সময় আপনারা জানেন তারা চাপ দেয়, সেই চাপের বিষয়ে সুনির্দিষ্ট কিছু মেজার নেওয়া হয়েছে। আসামির অনুপস্থিতিতে তার বিচার কাজ আগে তেমন একটা করা যেত না, এবার এইটা আরো যাতে খুব ভালোভাবে করা যায় সেটার বিধানও যুক্ত করা হয়েছে। এটা আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো মাননীয় অ্যাডভাইজাররা বলেছেন, সেই আলোকে এটা আপাতত নীতিগত অনুমোদন হয়েছে। বাকি বিষয়গুলো এটা আলোচনা সাপেক্ষে সামনের মিটিং গুলো উপস্থাপন করা হবে, তখন এটা চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত হবে। থ্যাংক ইউ।